সবাই একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে একটা সমীকরণ পর্যন্ত এসেছিলাম। কি? কোন কোষের, একটু মনোযোগ দিবেন, আবার লিখছি। এটা ছিল আমাদের একটা তড়িৎদ্বার, এটা ছিল একটা অর্ধকোষ, এটা ছিল একটা ইলেকট্রোড, এটা ছিল জিঙ্ক, আর এটা ছিল জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে এই জিঙ্ক দণ্ডটা আছে। আবার আমরা দেখছিলাম এখানে ছিল কপার, আর এখানে ছিল কপার সালফেট লবণের দ্রবণ। তাহলে এটা একটা অর্ধকোষ, এটা একটা তড়িৎদ্বার, এটা ছিল ক্যাথোড, এটা একটা তড়িৎদ্বার, এটা ছিল অ্যানোড। এখানে ইলেকট্রন জমতে 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 একটা বিভব সৃষ্টি হয়েছে, অনেক ইলেকট্রন জমে এখানে পজিটিভ চার্জ জমতে জমতে অনেক বড় একটা বিভব সৃষ্টি হয়েছে। এখন যদি কোনো একটি তার, যদি এটাকে আমি কি করি, ক্লিয়ার দেখা যাচ্ছে না। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? স্যার আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাইলে মনে হয় কারো একজন ইন্ডিভিজুয়ালি সমস্যা হতে পারে। যদি সবাই ক্লিয়ার না দেখো তাহলে বুঝবো আমার এন্ডে প্রবলেম। এখানে মনে করো একটা এমিটার, একটা ফ্যান লাগাতে পারো, একটা লাইট লাগাতে পারো, একটা গ্যালভানোমিটার লাগাইতে পারো ইচ্ছা। এবার এটা থাকবে সুইচ, আবার এটা থাকবে এরকম। এখন যদি তুমি সুইচ অন করো তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে প্রবাহিত হবে। গতকালকে আমরা বলেছিলাম এই গত ক্লাসে এগুলো। তাহলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, বাম তড়িৎদ্বার থেকে ডান তড়িৎদ্বারের দিকে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে তার বিপরীত দিকে। এই কথাবার্তাগুলো আগে গত ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে এই কোষের মধ্যে ইলেকট্রনকে এখান থেকে এখানে নিয়ে যেতে একটা ফোর্স, একটা বল কাজ করবে। সেই বলটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ, এটা একটা ড্যানিয়েল কোষ। এখানে রাসায়নিক বিক্রিয়া হবে, এখানে জারণ বিক্রিয়া হবে, এখানে বিজারণ বিক্রিয়া হবে, এখানে ইলেকট্রনের ত্যাগ হবে, এখানে ইলেকট্রনের গ্রহণ হবে। বাবা অনেকে বুঝবা না আসলে, যে ক্লাসগুলো করোই না সে কি বুঝবা? কিচ্ছু বুঝবা না। একটা ক্লাস করো তো একটা ক্লাস করো না। যারা হয়তো গত ক্লাসে ছিল তারা হয়তো কিছুটা বুঝবা, তাদেরই তো বুঝতে কষ্ট হয়ে যায়। আমরা গত ক্লাসগুলোতে এগুলা বুঝিয়েছি, এটা কেন এখানে নেগেটিভ ইলেকট্রনগুলো এখানে সৃষ্টি হয়েছে, কেন এখানে ইলেকট্রন জমেছে, কেন এখানে পজিটিভ চার্জ জমেছে, এগুলো কিন্তু আগে ব্যাখ্যা দিয়েছি। জিঙ্ক এবং কপারের মধ্যে কেন জিঙ্কের মধ্যে ইলেকট্রনগুলো সৃষ্টি হলো, কেন এখানে নেগেটিভ ইলেকট্রন সৃষ্টি হলো, কেন তাদেরকে তড়িৎ সংযোগ করলে ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসবে, এবং ইলেকট্রনগুলো এখান থেকে এখানে নিয়ে আসতে গেলে যে ফোর্সটা, যে বলটা কাজ করে তাকে বলে তড়িৎ চালক বল। এই কথাবার্তাগুলো গত ক্লাসে বলেছি। তাহলে কোন কোষের, এটা একটা কোষ, এই কোষটার নাম হচ্ছে ড্যানিয়েল কোষ, এই কোষটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে যদি এখন প্রশ্ন করি অনেকেই পারবে না। তড়িৎ রাসায়নিক কোষ হলো যেখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়, সেই কোষটাকে বলে তড়িৎ রাসায়নিক কোষ। যেমন ড্যানিয়েল কোষ, ল্যাকলেন্স কোষ, বোল্টার কোষ, এগুলো সবই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এমনকি ল্যাড সঞ্চয় কোষ অথবা ড্রাই সেল, এগুলো সবই তড়িৎ রাসায়নিক কোষ। এমনকি ফুয়েল সেল, এটাও তড়িৎ রাসায়নিক কোষ। আমাদের অনেক কিছু পড়তে হবে, ড্রাই সেল পড়বো, ফুয়েল সেল পড়বো, ল্যাড স্টোরেজ সেল পড়বো, লিথিয়াম আয়ন সেল পড়বো। এই তড়িৎ রাসায়নিক কোষ অনেক আমাদের আছে। তো কবে সিলেবাস শেষ করব? তোমাদেরকে নিয়ে তো আগানো সম্ভব, কঠিন হয়ে যায়, তোমাদেরকে নিয়ে আগানো খুব কঠিন হয়ে যায়। তাহলে করতে তো হবে। মানে এমন হয়ে গেছে তোমরা পড়াশোনা না করতে না করতে, মানে আমি জানি না এই এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে আশা করেছিলাম, বললাম না ম্যান প্রপোজেস বাট গড ক্যান ডিসপোজেস, মানে মানুষ ভাবে এক আর হয় আরেক। আমরা সব সময় ভাবছিলাম, যখন প্যান্ডেমিক সিচুয়েশনের শুরুর দিকে যখন আমরা মিটিং করি, তখন আমরা মিটিং এর সিদ্ধান্ত নিয়েছিলাম না এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটা দিক ভালো হবে, আমরা যদি অনলাইন ক্লাসগুলো ঠিকমতো করতে পারি, ছাত্ররা বাসায় খুব ভালো করে পড়বে, কারণ ওদের সময় নষ্ট হবে না। ওরা যাবে কোথায়? ওদের সময়টা ভালো করার জন্য অন্তত ওরা পড়াশোনায় বসবে। অথচ দেখলাম, বিশ্বাস করো তোমরা, সত্যিকার অর্থে বাঙালি জাতিটাই আনপ্রেডিক্টেবল। এদেরকে অনুনয় করা আগে থেকে এটা সত্যি কঠিন কাজ। এই প্যান্ডেমিককে তোমরা নিয়ে গেছো অন্য উচ্চতায়। এই প্যান্ডেমিকে কিভাবে মনে করো আরো ডিজাস্টার টাইপের মানে কাজ করা যায় সেগুলো তোমরা শিখেছো খুব ভালো করে। কিভাবে তোমরা এতটা অলসভাবে তোমাদের দিন কাটতে পারে এটা খুব কল্পনা। এখন যদি আজকে বলি তোমাকে কলেজে আসো, তুমি কত বাহানা করবা, আমার করোনার ভয়, আমার এই ভয়, আমার সেই ভয়। অথচ তুমি কিন্তু প্রতিনিয়ত ঢাকার বাইরে যাচ্ছ, ঘুরছো, সবকিছু করছো, সবার সাথে মিশতেছো, কোনো প্যান্ডেমিকের ভয় নাই, কোনো প্রকারের করোনার ভয় নাই। এখন যদি কলেজে আসতে বলি, করোনার ভয় কিন্তু ঠিকই চলে আসবে। না না, কলেজ যাওয়া যাবে না। তোমার আব্বা আম্মু বলবে না আমার ছেলে যাবে না, কলেজে যাওয়ার দরকার নাই, কোনো দরকার নাই, পড়াশোনার দরকার নাই প্রয়োজনে। অথচ তুমি কিন্তু ঘুরতেছো, তুমি সবই করতেছো, সব করতেছো। তোমার তোমার কিন্তু এখান থেকে তুমি সাসপেক্টেড হয়ে যেতে পারো, তুমি আক্রান্ত হয়ে যেতে পারো, ওটা নিয়ে কোনো হেডেক নাই। কিন্তু আজকে যদি বলি কলেজে আসো, না সমস্যা আছে, অনেক সমস্যা, পড়াশোনার দরকার নাই। আমার ছেলে যদি ঈদ করবে, একটা নতুন জামা না পরে নিউ মার্কেট যায় যদি একটা ভালো করে টি শার্ট না কিনে, তাহলে তার ঈদটা হবে অসম্ভব। যাও বাবা যাও, নাও টাকা নাও, নিয়ে যাও নিউ মার্কেট থেকে একটা তুমি সুন্দর দেখে একটা এই এই কিনে নিয়ে আসো, এই কিনে নিয়ে আসো। তুমি শপিং এ যাও, তুমি বসুন্ধরা যাও, তুমি যমুনা ফিউচার পার্কে যাও, যাও যাও, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমরা।
গত কয়েকদিন আগে এক লোককে বলছে ভাই চলেন না আসরের নামাজটা হয়েছে, আজান দিয়েছে, নামাজটা পড়তে। ভাই আমি মসজিদে যাই না তো ভাই, আমি এই প্যান্ডেমিকে আর যাই না। আমি কেন ভাই মসজিদে গেলে কি হয়েছে? অথচ যেখানে ছিলাম লোকে লোকারণ্য, ঢাকাতে, আমি ঢাকাতে ছিলাম গত 2-3 দিন, মানে লোকে লোকারণ্য। উনি ঢাকায় আসতে পারছেন, উনি মসজিদে যান না। মসজিদে গেলে যদি উনি আক্রান্ত হয়ে যান, সাসপেক্টেড হয়ে যান, যাই না। পরে এটা বলতে চাচ্ছিলাম যে ভাই নামাজ পড়েন তো, এটা বললে আবার ভাবলাম যদি কষ্ট পায় দরকার নাই, থাক বলবো না। তাহলে এই যে একটা কোষ, এই কোষটার ইলেকট্রন গুলোকে যদি আমরা সুইচ অন করি, বর্তনী পূর্ণ করি, তাহলে ইলেকট্রন গুলো এই বর্তনীর ভিতর দিয়ে এমিটারকে ছেদ করে যখনই এমিটারকে টাচ করবে তখনই এমিটারের কাঁটা ঘুরবে। কাঁটার ঘুরার দিক দেখে আমরা বলতে পারবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, ইলেকট্রন কোন থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে। কেন আমরা তো জিঙ্কটা ডানে নিতে পারতাম, কপারটাকে বামে নিতে পারতাম, তাই না? তখন ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হইতো। তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয় গ্যালভানোমিটারের কাঁটা অথবা এমিটারের কাঁটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি, অথবা মান দেখে কিন্তু বুঝতে পারি, পজিটিভ মান নেগেটিভ মান দেখে আমরা বুঝতে পারি। তো এখন খেয়াল করো, এটা একটা কোষ, এটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে, ইলেকট্রনের প্রবাহ হবে। এই যে ইলেকট্রন এখান থেকে এখানে নিয়ে যাবে, যে ফোর্সটা, এটা হচ্ছে ইএমএফ। এই ইএমএফ এর একটা সমীকরণ গত ক্লাস আমরা বলে দিয়েছিলাম, সেই ইএমএফ অর্থাৎ ই নট সেল। কোন কোষের, এটা একটা কোষ, সেল মানে কোষ, এই কোষের বিভব, এই কোষের ইএমএফ, এই কোষের ইলেকট্রন গুলো এখান থেকে এখানে নিয়ে যেতে যে বলটা কাজ করবে, সেই বলটা ইকুয়াল টু হচ্ছে কি, এর অ্যানোড, মানে এটা হচ্ছে বাম তড়িৎদ্বার, এটা হচ্ছে ডান তড়িৎদ্বার, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এখানে জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক আয়ন হয়, আর এখানে কপার আয়ন থেকে কপার পরমাণু হয়। এই কথাবার্তাগুলো কিন্তু আগেই বলেছি, এখানে জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক আয়ন হয়, আর এখানে কপার আয়ন থেকে কি হয়, কপার পরমাণু হয়। এটা আমরা আগেও বলেছি। তাহলে এখানের কাজটা কি বলো? তাহলে আমরা লিখতে পারবো ই সেল মানে কোষের বিভব ইকুয়াল টু হচ্ছে ই নট অ্যানোড। অ্যানোড মানে যেখানে জারণ ঘটে, অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, অক্সিডেশন। ও এক্স আই মানে জারণ, অক্সিডেশন কোথায় ঘটে? অক্সিডেশনটা অ্যানোডে। অ্যানোড কোনটা? বাম তড়িৎদ্বারটা, যেটা বামে থাকবে। বামে কি হয় বলো তো দেখি, বামে তাহলে কি হচ্ছে? বামে জারণ হচ্ছে। জারণ বলতে তুমি কি বুঝো? জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হচ্ছে। জিঙ্ক ছিল, দণ্ডের মধ্যে জিঙ্ক পরমাণুগুলো ছিল, সেগুলো আয়ন হয়ে দ্রবণে আসতেছে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হচ্ছে, এটাই হচ্ছে ই অ্যানোড অক্সিডেশন। অ্যানোডে হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হচ্ছে, এটা হচ্ছে জারণ। পরমাণু থেকে আয়ন হওয়া, এটাকে বলে জারণ। তাহলে ই অ্যানোড অক্সিডেশন, এটাকে আমরা লিখতে পারি ই জিঙ্ক জিঙ্ক আয়ন। তাহলে সাথে কি হবে বলো? প্লাস। প্লাস কি? এখানে বিজারণ বিভব। তাহলে এখানে তোমার ই নট ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডে কি ঘটে বলো? রিডাকশন। ক্যাথোডে রিডাকশন মানে কি বলতে পারো? ই নট ক্যাথোডে কি হচ্ছে বলো? কপার আয়ন থেকে কি হচ্ছে বলো? কপার। তুমি এটাই হচ্ছে সমীকরণ, আর এই সমীকরণটা থেকে এটা আমরা লিখছি, এটাই এটা, এটাই এটা। তাহলে আমরা এখন কি লিখতে পারি না যে ই নট সেল ইকুয়াল টু হচ্ছে এটা? তাহলে যে মনে রাখবা, যে কোনো তড়িৎ রাসায়নিক কোষে, এত পেছালে যাবো না, আসলে তোমাদেরকে নিয়ে পেছালে বা একটু ডিপে গেলে তোমরা খেই হারাই ফেলো, তোমরা ওই তাল গোল হালাই ফেলো, এত কিছু দরকার নাই। শুধু মনে রেখো, যে কোনো, মনে করো এটা একটা উদ্দীপক, এটা উদ্দীপকে এই কোষটা আছে, খেয়াল করিও কিন্তু, সবাই একটু মনোযোগ দাও। মনে করো এই উদ্দীপকটা তোমার প্রশ্নে আছে, আর সেখানে বাবা কিছু মান দেওয়া আছে। কি মান? এই যে তোমার এখানে মনে করো জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক আয়ন হতে একটা বিভব, এইটাকে বলে জারণ বিভব, কারণ পরমাণু থেকে আয়ন হওয়াটাকে জারণ বলে। পরমাণু থেকে আয়ন হওয়াটা হতে গেলে, পরমাণু থেকে আয়ন হতে গেলে ইলেকট্রন ত্যাগ করতে হয়, আর ইলেকট্রন ত্যাগটা হচ্ছে জারণ। আর এইটার যে মানটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, ধরে নিও এটা হচ্ছে জারণ বিভব। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন মানে পরমাণু থেকে, মনে রেখো, পরমাণু থেকে আয়ন, এটার জন্য যে মানটা দেওয়া থাকবে এটাকে জারণ বিভব বলবো। পরমাণু থেকে আয়ন, এটার জন্য প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে এটাকে আমরা জারণ বিভব বলবো। আর আয়ন থেকে পরমাণু, এটার জন্য যে মানটা দেওয়া থাকবে এটাকে আমরা বিজারণ বিভব বলবো। তাহলে মনে করো এখানে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, এর মান দেওয়া আছে 0.76 ভোল্ট। বিভবের একক হচ্ছে ভোল্ট, পটেনশিয়ালের একক হচ্ছে ভোল্ট। এখানে কতটুকু বিভব সৃষ্টি হলো এটা তোমার কিন্তু মাপা যায়, বুঝতে পেরেছো? প্রমাণ হয়? হ্যাঁ বলো। স্যার যে কোনো মান হতে পারে? যে কোনো মান না, যেটা যে একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, কারণ এগুলো তো পরীক্ষিত মান আছে। তো মানগুলো তোমার মনে রাখা দরকার নেই, এগুলো প্রশ্নেই দেওয়া থাকবে। কোন তড়িৎদ্বারের জিঙ্কের প্রমাণ বিভব কত, কপারের প্রমাণ বিভব কত, এগুলা এগুলো চার্ট থেকে প্রশ্নে দেওয়াই থাকবে, এটা তোমার মুখস্থ করতে হবে না। তার মানে এই মানগুলো তোমার প্রশ্নে দেওয়াই থাকবে। এরপরে দেখো এখানে আরেকটা তড়িৎদ্বার আছে, কি তড়িৎদ্বার? কপার। এখন মনে করো কপার থেকে কপার আয়ন, এটাও কিন্তু জারণ বোঝাচ্ছে। কপার পরমাণু থেকে আয়ন, এটাও কিন্তু জারণ বোঝাচ্ছে। তাহলে এটারও জারণ বিভব দেওয়া আছে, মনে করো যে 0.34, তবে মাইনাস মান, মাইনাস, এটা কিন্তু প্লাস মান, এটা কিন্তু মাইনাস মান, এত ভোল্ট। একটু বোঝার চেষ্টা করো। এই যে এটা হচ্ছে তোমার উদ্দীপক, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, একটা চিত্র দেওয়া থাকবে, আর এই বিভবগুলো দেওয়া থাকবে, একটু খেয়াল করি। আচ্ছা, এখন একটু মনোযোগ দাও।
এখন একটু মনোযোগ দাও, এটা কিন্তু উদ্দীপক, চিত্রটা থাকবে আর এই মানগুলো দেওয়া থাকবে। এখন তোমাকে প্রশ্ন করবে গতে, গ মানে প্রয়োগে, যে উদ্দীপকের কোষের বা উদ্দীপকের ইএমএফ নির্ণয় করো, বা উদ্দীপকের কোষের ইএমএফ নির্ণয় করো। উদ্দীপকের কোষের ইএমএফ কত, ইএমএফ কত বা নির্ণয় করো। এটা প্রয়োগে আসে 3 নম্বরের জন্য, মনে রেখো আসবেই। যদি চাও গ্যারান্টি, তাইলে এর উপর কি আর পৃথিবীতে কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, শতভাগ গ্যারান্টি 3 নম্বরের জন্য এই প্রশ্নটা পাবা। তাহলে এই অঙ্কটা করতে গেলে ইএমএফ এর সমীকরণ লাগবে। তাহলে আমরা মুখস্থ করব, একটু মুখস্থ করব যে কোন কোষের ই সেল, ই নট সেল, ই নট দিয়ে বোঝায় প্রমাণ বিভব। নট, এই যে শূন্যটা, এটাকে নট বলে। নট মানে প্রমাণ, প্রমাণ অবস্থা মানে এটা কি, এটা পরে বুঝাবো। প্রমাণ কি আর যখন ই নটটা থাকবে না তখন এটা প্রমাণ অবস্থা বুঝাবে না, এটা আবার কি, এটা পরে, আর একটু পরে আলোচনা করব। আস্তে আস্তে করছি, তোমাদেরকে একটু বিকল্প পথে শেখানোর চেষ্টা করছি। আমি সঠিক ধারায় আসিনি। আমি যদি এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, তার 14 গোষ্ঠী দেখাইতে পারতাম তাইলে আরো খুব ভালো হতো। কিন্তু এই 14 গোষ্ঠী দেখা কোনোদিন সিলেবাস শেষ করতে পারবে না, তোমরা মনেও রাখতে পারো না, হুদাই বেকার এগুলা। ঠিক আছে, একটু শুধু মনে রাখো, ই নট সেল মানে কোন কোষের বিভব, কোন কোষের তড়িৎচালক বল, এই যে এখান থেকে ইলেকট্রন গুলোকে এখানে নিয়ে আসবে ধাক্কাইয়া, বল প্রয়োগ করে, সেই বলটা, সেই কোষের বলটা হচ্ছে কি, সেই কোষের বিভবটা হচ্ছে কি, সেই কোষের ইএমএফটা হচ্ছে কি, ওই কোষের দুইটা তড়িৎদ্বার আছে কি, একটা অ্যানোড একটা ক্যাথোড। অ্যানোডে যে অক্সিডেশন হয়, অ্যানোডে যে ইলেকট্রন ত্যাগ হয়, অ্যানোডে যে জারণ হয় তার বিভব, আর ক্যাথোডে যে বিজারণ হয় তার বিভব। এখন তুমি দেখো প্রশ্নে দেওয়া আছে কপারের জারণ বিভব, কিন্তু তোমার লাগবে কি, বিজারণ বিভব। তুমি দেখো বাবা, অ্যানোডে সবসময় হয় অক্সিডেশন, অক্সিডেশন মানে অ্যানোডে কে আছে বলো, জিঙ্ক, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন। আর ক্যাথোডে কে আছে, কপার, তাহলে কপার আয়ন থেকে কপার, কারণ এখানে ক্যাথোডে কিন্তু রিডাকশন হচ্ছে, ক্যাথোডে কিন্তু রিডাকশন হচ্ছে, অ্যানোডে কিন্তু জারণ হচ্ছে। এখন তুমি খেয়াল করো, দয়া করে একটু কথাটা খেয়াল করো, যেহেতু বাম তড়িৎদ্বার এটাকে বলছি আমরা অ্যানোড, এখানে 10 তার পরমাণু থেকে 10 তার আয়ন হচ্ছে, আর ডান তড়িৎদ্বারে কপার আয়ন থেকে কপার পরমাণু হচ্ছে। তাহলে এখন তুমি খেয়াল করো, অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, ক্যাথোডে রিডাকশন হচ্ছে। এটা কিন্তু আমাদের সমীকরণ, এটা মুখস্থ করতে হবে, যদি না বুঝো ঠাড়ায়া মুখস্থ করবা, একদম মুখস্থ, যে ই নট সেল মানে কোন কোষের ইএমএফ ইকুয়াল টু ই নট অ্যানোড জারণ, বাংলায় লিখতে পারো ই নট ক্যাথোড বিজারণ বা রিডাকশন। তো জারণটা মানে কি, অ্যানোডে কি জারণ হচ্ছে, দেখো অ্যানোডে কে আছে, জিঙ্ক, তাহলে নিশ্চয়ই তার পরমাণু থেকে আয়ন দেখাবো। আর রিডাকশন মানে বিজারণ, তাহলে রিডাকশন এখানে কে আছে, কপার, তাহলে কপারের কি পরমাণু থেকে আয়ন দেখাবো নাকি আয়ন থেকে পরমাণু দেখাবো? পরমাণু দেখাবো, কারণ আয়ন থেকে পরমাণু হওয়া ইলেকট্রন গ্রহণ করে হয়, আয়ন থেকে পরমাণু হয় ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণটা হচ্ছে বিজারণ। তাই আমরা বলতে পারি যেখানে জারণ দেখবো সেখানে পরমাণু থেকে আয়ন লিখবো, আর যেখানে বিজারণ দেখবো তাহলে সেখানে আমরা আয়ন থেকে পরমাণু লিখবো। তাহলে এটা হচ্ছে অ্যানোড অক্সিডেশন, আর অ্যানোডে কে আছে, জিঙ্ক। এটা হচ্ছে ক্যাথোড রিডাকশন, আর ক্যাথোডে কে আছে, কপার। রিডাকশন মানে কি, আয়ন থেকে পরমাণু, বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি খেয়াল করো, এই মানগুলো কিন্তু দেওয়া আছে। প্লিজ বাবা একটু আরেকটা কথা মনে রাখবেন, আরেকটা কথা মনে রাখবেন, মনে করেন কারো এখানে, মনে করেন যে কারো জারণ বিভব দেওয়া আছে, মনে করো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে পরমাণু থেকে আয়নের বিভব, প্রশ্নের মধ্যে দেওয়া আছে পরমাণু থেকে আয়নের বিভব, তার মানে এটা জারণ বিভব। তোমার যদি জারণ বিভব প্রশ্নে দেওয়া থাকে, কিন্তু তোমার কিন্তু লাগবে বিজারণ বিভব। দেখো এটা কিন্তু আয়ন থেকে পরমাণু, আর প্রশ্নে দেওয়া আছে পরমাণু থেকে আয়ন, আর এখানে প্রশ্ন দেওয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, আর এখানে তোমার দরকার হলো জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন। তার মানে এটা যেমন ভাবে দরকার তেমন ভাবেই প্রশ্নে দেওয়া আছে, কিন্তু এটা যেমন ভাবে দরকার প্রশ্নে সেভাবে দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে আমাকে এটার মতো করতে হবে। তাহলে কি করতে হবে, এটা বানাইতে হলে, এটা থেকে এটা বানাইতে হলে মনে রেখো দেওয়া আছে কি, দেওয়া আছে পরমাণু থেকে আয়ন, আর আমি যদি আয়ন থেকে পরমাণু বানাইতে চাই তাহলে ওই মানটাই থাকবে, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ওটা ছিল মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। এটুকু মনে রাখো। আবারও বলছি, কোন তড়িৎদ্বারের যে জারণ বিভব, বিজারণ বিভবটা ওই মানটাই, শুধু চিহ্নটা বিপরীত হবে। আবারও বলছি, কোন তড়িৎদ্বারের যে মানটা দেওয়া থাকবে, জারণ বিভব দেওয়া থাকুক আর বিজারণ বিভব দেওয়া থাকুক, মনে করো প্রশ্নে দেওয়া আছে এটা, মনে করো প্রশ্নে দেওয়া আছে এটা, কিন্তু লাগবে তোমার এটা, তাহলে প্রশ্নে দেওয়া আছে প্লাস মান, তোমার দরকার হয়েছে এটা, তাহলে নিঃসন্দেহে ওই মানটাই থাকবে, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাসটা বসাই দিবা। আর প্রশ্নে দেওয়া আছে মনে করো মাইনাস মান, কিন্তু তোমার লাগবে হলো আয়ন থেকে পরমাণু, তাহলে এই মানটাই থাকবে, শুধু তার চিহ্নটা চেঞ্জ হবে। এটা একটু মনে রেখো। তার মানে কোন মৌলের জারণ বিভব এবং বিজারণ বিভব মান সেম থাকে, শুধু চিহ্ন বিপরীত। আবারও বলছি, কোন মৌলের, যেমন জিঙ্কের বিভব অথবা কপারের বিভব, জারণ বিভব হোক আর বিজারণ বিভব হোক, মানটা কিন্তু সমান, শুধু চিহ্নটা চেঞ্জ। তাহলে বলো 10 তার পরমাণু থেকে আয়ন, অর্থাৎ জারণ বিভব যদি তোমার 0.76 ভোল্ট হয়, তাহলে তোমরা কি বলতে পারো জিঙ্কের বিজারণ বিভব অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন এই মানটা কত হবে?
-0.76 ভোল্ট। অবশ্যই -0.76 ভোল্ট, কারণ জারণ বিভব যদি প্লাস হয় তাহলে বিজারণ বিভবটা তার মাইনাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মানটা কিন্তু সেম থাকবে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন তুমি খেয়াল করো, তোমাকে বলছে এই কোষের ইএমএফ কত বের করতে, তাহলে তুমি প্রথমে ইএমএফ এর সমীকরণ লিখলা, এরপরে অ্যানোড অক্সিডেশন, তুমি অ্যানোডের দিকে তাকাও, অ্যানোড কে আছে জিঙ্ক, তখন তুমি তার পরমাণু থেকে আয়ন লিখবা, প্লাস ই নট ক্যাথোড, ক্যাথোডের দিকে তাকাও, ক্যাথোডে কে আছে কপার, যেহেতু এখানে রিডাকশন কথাটা লেখা আছে তাহলে অবশ্যই কপারের কিন্তু পরমাণু থেকে আয়ন হবে না, বরং হবে কি আয়ন থেকে পরমাণু। এখন তুমি মানগুলো বসাও, এই মানটা যেমন দেওয়া আছে এটাই বসাবা, 0.76 ভোল্ট। এরপরে দেখো এই সূত্রের প্লাস প্লাস দিলাম। এবার দেখো তুমি কপার পরমাণু থেকে আয়নের মান দেওয়া আছে কত, -0.34, কিন্তু লাগবে হলো কপার আয়ন থেকে পরমাণু, তার মানে বুঝতেই পারতেছে মানটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এটা ছিল মাইনাস মান, এখন হয়ে গেল প্লাস মান। এখন এর দুটোটাকে যোগ করো, যোগ করলে হয় 1.1 ভোল্ট। এটাই হচ্ছে ই নট সেল, মানে এই কোষের ইএমএফ এর মান। একদম সহজ, একটু স্ক্রিনশট দাও অথবা লিখে নাও, স্ক্রিনশট দাও, তাহলে এই কোষের ইএমএফটা পেয়ে গেলাম। আমি আরো অনেকগুলো করাবো, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কিনা। মাত্র 18 জন 17 জন আছে এখন, আরো 2 জন উইকেট পতন হয়েছে, আরো 2টি উইকেটের পতন হয়েছে, মাত্র 18 জন আছে আমাদের কাছে, 17 জন আমাদের সাথে আছে, 17 জন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার বলো। স্যার জারণ বিভবের ক্ষেত্রে যদি প্লাস থাকে, বিজারণ বিভবের ক্ষেত্রে হচ্ছে মাইনাস হয়ে যায়, কিন্তু স্যার এটা জাস্ট কিভাবে? সংখ্যাটা সেম থাকবে, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যার যে মানটা থাকবে। তুমি যদি বিজারণ বিভব দেওয়া থাকে জারণ বিভব করতে চাও, মান ওইটাই লিখবা, চিহ্নটা যা থাকবে তা চেঞ্জ করে দিবা, যদি প্লাস থাকে মাইনাস করে দিবা, মাইনাস থাকলে প্লাস করে দিবা, এই হচ্ছে কথা। স্যার এটা কিভাবে হয়, মানে ওই বিক্রিয়া থেকে কিভাবে হয় জিনিসটা? মানটা কিভাবে হয়, মানে স্যার মানে মাইনাস হয়ে যায় কিভাবে, উল্টায় যায় কিভাবে জিনিসটা? সব সময় জারণ বিভবের বিপরীত হবে বিজারণ। কারো শক্তি যত বেশি স্থায়িত্ব তত কম, অপোজিট। কারো কোনো কোষের জারণ বিভব যা হবে বিজারণ বিভবটা ঠিক তার উল্টায় যাবে। কারো যদি জারণ বিভব খুব বেশি হয় বিজারণ বিভব খুব কম, কারণ কি জারণ বিভব যদি মনে করো যে +2 হয় তাহলে বিজারণ বিভব কত, -2। আর কারো জারণ বিভব যদি +1 হয় তাহলে বিজারণ বিভব কত, -1। তার মানে জারণ বিভব কম হলে বিজারণ বিভব বেশি, -2 থেকে -1 কিন্তু বড়। আর জারণ বিভব বেশি হলে বিজারণ বিভব কম, কেন, +2 কিন্তু জারণ বিভব এটা বেশি, তাহলে দেখো -2টাও কিন্তু আরো কম। কারো জারণ বিভব যত বেশি হবে বিজারণ বিভব তত কম, আর কারো জারণ বিভব যত কম তাহলে বিজারণ বিভব তত বেশি। যেমন জারণ বিভব কম +1, বিজারণ বিভব দেখো বেশি, -2 থেকে কিন্তু -1টা কিন্তু বেশি বড়। আসলে কোন তড়িৎদ্বার তুমি, আমি জানি না অভির কথাটা কি বুঝতে পারলাম না, নাকি তুমি এটাই কি প্রশ্ন করছিলে নাকি অন্য কিছু, কিভাবে না বুঝবা স্যার, বা আমি কি? মানে জানতে চাচ্ছিলাম যে ওইখানে মাইনাসটা তো আমরা মানে শর্টকাটে মনে রাখার জন্য বলতেছি যে জারণের ক্ষেত্রে এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, কিন্তু স্যার এটা মানে আসছে কিভাবে ওই সেলটা থেকে? ও ব্যাখ্যা দেখো দিতে পারবো না রে বাবা, এখন ব্যাখ্যা দিলে আমার চুল যাবে, কিচ্ছু হবে না। ওই যে বললাম ই নট সেল কোত্থেকে আসলো, কিভাবে আসলো, শুধু এখন মনে রাখতে হবে তোমাকে যে জারণ থেকে বিজারণে গেলে চিহ্নটা চেঞ্জ হবে, আর কিচ্ছু না। কেন, এগুলো তো এক্সপেরিমেন্টাল এবং সেগুলো হচ্ছে আমাদের ওই যে কাটাও চেঞ্জ হয়ে যায়, কিন্তু ব্যাখ্যা তো অবশ্যই। প্রত্যেকটি জিনিসের এমন কোনো বিষয় নেই যে ব্যাখ্যা নেই। ইলেকট্রোকেমিস্ট্রি বলে রসায়নটাই তোমাদেরকে, যদি এখন ওইদিকে একটু ডাইভার্ট করি, বিশেষ করে এই ইকুয়েশন কোত্থেকে আসলো, একটা ক্লাস নষ্টই হবে বলবো আমি, লাভ হবে না, ফায়দা হবে না, কোনো কিছু কিচ্ছু হবে না। আমি ওটাই চিন্তা করতে পারছি না যে আজকে মনে করে যে বাংলা ভার্সন এতগুলো সেকশন মিলে আজকে স্টুডেন্ট সংখ্যা 19 জন 17 জন, তাহলে আমরা কোন সাহসে এই 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 চিন্তাটা করতে পারি যে আমাদের ভালো স্টুডেন্ট গুলাকে নিয়ে একটা ক্লাস করি আর দুর্বলদেরকে নিয়ে একটা ক্লাস করি। যদি এমনটা হতো তাইলে বিষয়টা একটু ভিন্ন হতো, পড়ানোর ধরনটা একটু ভিন্ন হতো। আমরা তো তাই করি, আমরা প্যান্ডেমিক না হলে তো আমরা তাই করতাম। সেকেন্ড ইয়ারে আমাদের সেকশন ডিভাইডেশন হয়ে ভালোগুলাকে, যারা এ সেকশনে ছিল তাদের থেকে অনেকেই চলে যেত অন্যান্য সেকশনে, যারা অন্যান্য সেকশনে ভালো করেছে ওদেরকে সবাইকে এ সেকশনে নিয়ে আসতাম। ওই ক্লাসগুলোর ধরনটা একটু ভিন্ন হতো, কম্বাইন্ড হলে প্রবলেম। আমাদের তো এখানে আমাদের অনেক সম্মানিত লোকজন আছেন যারা কিছুই বুঝতেছেন না, শুধু শুধু আছেন, অথবা অনেকে হয়তো মনের কষ্টে বেরিয়ে গেছেন, ভাল লাগতেছে না তার ক্লাসটা, কারণ সে বুঝতেছে না, আরাম পাচ্ছে না, মজা পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না। আচ্ছা,
দেখি আমাদের কে কে আছে। একটু দাঁড়া বাবা, আমার একটু সময় দে, আমি একটু একটু ওভার ই করে নিই। আচ্ছা, সবাই এখন একটু ক্লিয়ার হবা, দেখো তো বাবা, একটু মনোযোগ দেন সবাই। এটা কি স্ক্রিনশট দেওয়া হয়েছে? আচ্ছা, এবার একটু দেখো, আমি আবার আরেকটা জিনিস দিচ্ছি। সবাই দেখো, তাহলে এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, এইটুকুই দেওয়া আছে প্রশ্নের মধ্যে উদ্দীপকে। আর সেখানে কিছু মান দেওয়া আছে, সিলভার আয়ন থেকে সিলভার, জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক, এই মানগুলো দেওয়া আছে। এটা মনে করো 0.8 ভোল্ট আর এটা 0.76 ভোল্ট, দুটোটাই প্লাস মান দেওয়া আছে। সরি, এটা মাইনাস মান। জিঙ্কের জারণ বিভব কখনো প্লাস হয় না, বিজারণ বিভব। এই মানগুলো প্রশ্নে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার উদ্দীপক। সাপোজ খেয়াল করো বাবা, এটা কিন্তু কোষ না, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। তোমরা জানো কোন ধাতুর দণ্ডকে তার লবণে নিমজ্জিত করলে এখানে একটা বিভব সৃষ্টি হয়, পজিটিভ বিভব নাকি নেগেটিভ বিভব, তুমি ভালো জানো। আচ্ছা, কে বলতে পারবে এখানে বিভবটা কি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এখানে বিভবটা কি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, কে বলতে পারবে? নেগেটিভ হবে স্যার প্রথমটা। কোনটা নেগেটিভ? স্যার সেকেন্ডটা স্যার। এটা নেগেটিভ। জি স্যার। আর এটা পজিটিভ হবে। তার সাথে কে কে একমত? না স্যার, স্যার জিঙ্ক পজিটিভ হবে স্যার। জিঙ্ক পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে। জি স্যার। আর দুই একজনের মতামত। কে না কে? ম্যাকগাইভার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে, হায় কুলাঙ্গার হাজি আজিজ পিটাবে আমায়। মনে আছে? মনে আছে? জি স্যার। কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে, হায় কুলাঙ্গার হাজি আজিজ পিটাবে আমায়। তাহলে বলো তো, সক্রিয়তার সিরিজে সবার উপরে কে? পটাশিয়াম। আচ্ছা বলো, এখন এই দুইটা ধাতু যে এখানে দেওয়া আছে, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে জিঙ্ক। একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দস্তা কই আর কপার কোথায়? হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে এগুলো কখনো পজিটিভ বিভব হয়, নেগেটিভ বিভব হয় না, এগুলো সবসময় পজিটিভ বিভব হয়। কারণ কি? কারণ তাদের ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি কম, গ্রহণ করার টেন্ডেন্সি বেশি। কেন তোমরা ভুলে যাও? তাহলে এখানে কপার, সিলভার, প্লাটিনাম এগুলা কখনোই পজিটিভ বিভব আর নেগেটিভ বিভব হয় না, এগুলো সবসময় পজিটিভ বিভব। কারণ কি? তাদের বিজারণ বিভব বেশি। বিজারণ বিভব বেশি মানে কি? ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি। তাহলে এখানে হচ্ছে মনে করো এই দ্রবণে সিলভার নাইট্রেট আছে, এর মানে কি বলো? দ্রবণের মধ্যে সিলভার আয়নগুলো আছে। তাহলে এখানে যেহেতু সিলভার পরমাণু থেকে আয়ন হবার প্রবণতা কম, কিন্তু সিলভার আয়ন থেকে পরমাণু হওয়ার প্রবণতা বেশি, তাহলে এখান থেকে দ্রবণে যত সিলভার আয়ন আছে দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে করে দণ্ডের মধ্যে সিলভার পরমাণু হলে দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ সৃষ্টি হতে থাকবে না, কপারের মতো। ভুলে গেলে কেন? আর যেহেতু দস্তা খুব উপরের দিকে অবস্থান করছে, দস্তা এখানে কি হবে? তার জারণ বিভব বেশি, তার দ্রবণ চাপ বেশি, অস্ফটিক চাপ কম। তোমাদেরকে কি দ্রবণ চাপ এবং অস্ফটিক চাপ আমি কি বুঝাইনি অভি? জি স্যার, বোঝানো হয়েছিল স্যার। তোমাদেরকে কি দ্রবণ চাপ অস্ফটিক চাপ বুঝাইছি? যারা সক্রিয়তার সিরিজে উপরের দিকে থাকে ওদের ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি থাকে, ওদের দ্রবণ চাপ বেশি থাকে, অস্ফটিক চাপ কম থাকে, ফলে সেখানে একটা সাম্যাবস্থা আসা পর্যন্ত একটা নির্দিষ্ট ইলেকট্রন জমা হয়, সেই ইলেকট্রনগুলো একটা বিভব সৃষ্টি করে। তাহলে এখানে দস্তার পরমাণু থেকে এখানে দস্তার আয়ন হবার প্রবণতা বেশি, তার মানে এখানে ধীরে ধীরে ইলেকট্রন জমতে থাকবে এবং নেগেটিভ বিভব সৃষ্টি হতে থাকবে। আর এখানে সিলভার আয়নগুলো সিলভার পরমাণু হিসেবে এখানে জমা হবে আর এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হতেই থাকবে। কারণ দণ্ড থেকে যত বেশি ইলেকট্রন গ্রহণ করবে সিলভার আয়নগুলো, ততই দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। যদিও আমরা এটা বামে লেখছি, এটাকে ডানে লেখছি। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় উদ্দীপকের তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, তোমাকে যদি প্রশ্ন করা হয় উদ্দীপকের দুইটি তড়িৎদ্বার অথবা উদ্দীপকের দুইটি অর্ধকোষকে ব্যবহার করে একটা কোষ সাজাও, কোষ সাজাইলে কি আমরা এইভাবেই সাজাবো নাকি আগে দস্তাকে লিখবো?
তারপরে আমরা সিলভারকে লিখবো। কেন বলতে পারো কেউ? কারণ সবসময় আমরা কি করি, আমরা এই ক্যাথোডকে সবসময় বামে লিখি, অ্যানোডকে সবসময় ডানে লিখি। এরপরে আমরা এখানে একটা রোধ দেব, একটা এমিটার দিব, তারপরে একটা সুইচ দিব, তারপরে এই একটা কোষ হয়ে গেল। তাহলে এখন এই কোষের মধ্যে অ্যানোড হচ্ছে জিঙ্ক আর সিলভার হচ্ছে ক্যাথোড। মনে রেখো যে দুইটা ধাতু তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, সক্রিয়তা সিরিজ থেকে বলতে হবে যে উপরে থাকবে সে হবে অ্যানোড আর যে নিচে থাকবে সে হবে ক্যাথোড। অ্যানোডে সবসময় নেগেটিভ বিভব সৃষ্টি হয়, ইলেকট্রন জমতে থাকে, আর ক্যাথোডে সবসময় বিজারণ বিভবের কারণে, বিজারণ ইলেকট্রনের কারণে সেখানে কিন্তু পজিটিভ বিভব সৃষ্টি হয়, সেখানে পজিটিভ চার্জ সৃষ্টি হতে থাকে। আমার এই কথাগুলো তাড়াহুড়ো করে বলছি, আগে পড়িয়েছি বলে, কথাটা না বুঝলে আবার বলবো। উদ্দীপকে যে দুইটা ধাতু, যে দুইটা তড়িৎদ্বার দেওয়া থাকবে, ওদেরকে আমি সক্রিয়তা সিরিজ আগে ফালাবো, ফালায়া দেখবো কে উপরে আর কে নিচে। যে উপরে থাকবে ধরে নিব সে হবে অ্যানোড, তাকে বামে লিখবো, আর যে নিচে থাকবে সে হবে ক্যাথোড, তাকে ডানে লিখবো। যে অ্যানোড, যে উপরে থাকবে তার জারণ বিভব বেশি, তার মধ্যে নেগেটিভ বিভব সৃষ্টি হবে, ইলেকট্রন জমতে থাকবে, আর এখানে পজিটিভ বিভব সৃষ্টি হবে, পজিটিভ চার্জ জমতে থাকবে। যখনই সুইচ অন করবো এখান থেকে ইলেকট্রন এখানে যাবে, একটি ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা কত, এটার ইলেকট্রোমোটিভ ফোর্সটা কে বের করতে, আমাকে অঙ্কটা করে দাও। এখন এই যে একটা কোষ সাজালাম, এই কোষটা সাজালাম, এখন এই কোষের ইএমএফ কত, আমাকে একটু আগে যে করছি আমি সূত্রটা আবার লিখে দেই। এই কোষের ই নট সেল, এই কোষের ই নট সেল ইকুয়াল টু এই কোষের ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, এটা মনে রাখতে হবে, ক্যাথোড রিডাকশন। আচ্ছা, এখন এখানে অ্যানোড কে হচ্ছে বলো, অ্যানোডে কে আছে বলো, যেহেতু জিঙ্ক আছে তাহলে আমরা লিখতে পারি ই নট জিঙ্কে, কিন্তু জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হবে। আর তুমি খেয়াল করো এখানে এখানে কিন্তু ক্যাথোডে কে আছে দেখো সিলভার, তাহলে ই নট সিলভার পরমাণু থেকে আয়ন হবে নাকি আয়ন থেকে পরমাণু হবে? অবশ্যই আয়ন থেকে পরমাণু হবে, কারণ ক্যাথোডে যেহেতু বিজারণ হচ্ছে, বিজারণ মানে আয়ন থেকে পরমাণু, আর জারণ যেহেতু অ্যানোডে হচ্ছে, জারণে কে আছে, এখানে অ্যানোডে কে আছে জিঙ্ক, জিঙ্ক পরমাণু থেকে আয়ন হবে। এখন তোমরা এই মানগুলো ব্যবহার করে এটার ইএমএফ কত হবে আমাকে বলো, তারপরে বলো। স্যার 1.5 ভোল্ট। না, ভুল করেছো, দেখে স্যার নেই। 0.82 মনে হয়। হ্যাঁ, কত নাইম, কত? আরে কথা কস না, একটু স্যার, কইলি দেখতে কই পারতেছি থামে না, গেছস। আপনার ঢাইকা রাখছেন স্যার, বোর্ড দেখতে পারতেছি না। ও কস না, তুই করতে পারস না, তুই দেখা কইতেছস তুই, আর কেউ কস না রে কথা। তুই কি বোবা প্রাণী? আগে আমাকে এটা বুঝতে হবে, এটা হচ্ছে সূত্র যে কোন কোষের বিভব ইকুয়াল টু হচ্ছে ওই কোষের অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ। তাহলে অ্যানোডে কে আছে জিঙ্ক, জারণ মানে কি পরমাণু থেকে আয়ন, ক্যাথোডে কে আছে সিলভার, বিজারণ মানে স্যার কি পয়েন্ট আয়ন জিরো থেকে ফোর পরমাণু। আসেন স্যার। হ্যাঁ, এখানে তুমি দেখো এটার মানটা তো যেমন আছে এমন দেওয়া আছে কি, আমার দরকার হলো পরমাণু থেকে আয়ন, কিন্তু প্রশ্নে দেওয়া আছে আয়ন থেকে পরমাণু। তাহলে আমি কি এই মানটাই লিখবো নাকি মানটা চেঞ্জ করে দিব? স্যার প্লাস লিখবো। হ্যাঁ, কারণ আমার দরকার হলো পরমাণু থেকে আয়ন, আর প্রশ্নে দেওয়া আছে আয়ন থেকে পরমাণু। আমাকে চিন্তা করতে হবে প্রশ্নে দেওয়া আছে কি আর আমার দরকার কি। তাহলে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, আর প্রশ্নে দেওয়া আছে আয়ন থেকে জিঙ্ক, তাহলে আমরা অবশ্যই যে মানটা দেওয়া আছে মানটা চেঞ্জ করে 0.76 প্লাস মান লিখবো। এরপরে তুমি খেয়াল করো এখানে কি দেওয়া আছে কও, ওবিটটা ঠিক ছিল, কারণ আমি না করেছি এই জন্য, কারণ ওবিটটা দেখে দেখে অনেকে বলবে এটাই ঠিক। এটা দেখো আবার এখানে দেওয়া আছে আয়ন থেকে আয়ন থেকে পরমাণু দরকার, সিলভার আয়ন থেকে সিলভার পরমাণু দরকার, এবং দেওয়াও আছে তাই। তাহলে এটা যেমন পরিবর্তন করার কোনো দরকার নেই, এটা যেমন আছে তেমনই হবে। 0.8 ভোল্ট, এই দুটোটাকে যোগ করলে হয় 1.56 ভোল্ট। এটাই হচ্ছে এই কোষের বিভব, এটাই হচ্ছে এই কোষের বিভব। একটু আগে যে অঙ্কটা করাইছিলাম সেখানে দেখো ইএমএফ আমরা কত পেয়েছিলাম, 1.1 ভোল্ট। সেখানে এক জায়গায় ছিল সিলভার আর এক জায়গায় ছিল কপার। তো আমরা এখানে 10টা, এই একটু আগে যে অঙ্কটা করাইছি প্রথম অঙ্কটা, এখানে 10টা ছিল, এখানে কপার ছিল, এখানে 10টা, এখানে কপার থাকলে কোষের বিভব তোমরা যা পাও, যদি 10টা ঠিক রেখে কপারের জায়গায় যদি তার থেকে আরো বিজারিত আরো তীব্র বিজারককে নাও, সিলভার কিন্তু কপার থেকে আরো বেশি বিজারক, তাহলে তোমরা যদি কপারের জায়গায় সিলভার নাও, দেখো তার বিভব কিন্তু আরো বেড়ে গেছে, আগে ছিল 1.1 এখন বেড়ে হয়েছে 1.56। তাহলে তুমি যদি একটা কোষের মধ্যে 10টার সাথে কপারকে নাও তখন তার বিভব যা হয়
দস্তার সাথে সিলভারকে নাও তার বিভব কিন্তু আরো বেড়ে যায়। তাহলে দস্তার সাথে কপারকে নিলে লাইটটা যতটুকু আলো দিবে, দস্তার সাথে যদি সিলভারকে নাও তার থেকে ইএমএফ আরো বেশি পাচ্ছি, তার মানে লাইটটা আরো অধিক জ্বলবে। তাহলে কোনো ব্যাটারির কোনো কোষের তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে কমে এগুলা দ্বারা, তারপর দ্রবণের ঘনমাত্রা দ্বারা বাড়ে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কি বুঝতেছি, এখানে একটা কোষ করিয়েছি, এটা স্ক্রিনশট নাও। একটু আগে যে অঙ্কটা করিয়েছি, এখানে ছিল দস্তা, এখানে ছিল কপার, ওটাও একটা কোষ ছিল, এটাও একটা কোষ। বোঝার চেষ্টা করো। তাহলে কোষের ইএমএফ এর মান আমরা কি নেগেটিভ পেয়েছি নাকি পজিটিভ পেয়েছি? নেগেটিভ পাওয়া মানে এই কোষটি অচল, এটা থেকে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে না। আর যদি কোনো কোষের ইএমএফ এর মান আমরা পজিটিভ পাই, তাহলে বুঝতে হবে এখানে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে এবং এখান থেকে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে। আজকে সময় আর শেষ, আজকে সময় শেষ। 46 স্যার ভোল্ট 45 বেজে যত বেশি পাবো এই সেলে তত বেশি ইএমএফ বিদ্যুৎ এর মান, প্রবাহ। ইএমএফ এর মান যত বেশি পাবো ওই কোষ থেকে প্রবাহ মাত্রা তত বেশি পাবো। বুঝতে পেরেছো স্বামী? জি স্যার। তাহলে আজকে আমরা দুইটা কোষের ইএমএফ করছি, আজকে আমরা দুইটা কোষের বিভব নির্ণয় শিখছি। এই বিভব নিয়ে আরো অনেক কথা আছে, আগামী ক্লাস না না করলেও পারো, হ্যাঁ কেমন? অনেকে করিও না ক্লাসটা, ইনশাল্লাহ আগামী ক্লাস আগামী সোমবার আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।